আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতির একটা নিজস্ব ব্যাকরণ আছে। এই ব্যাকরণ সাধারণ অঙ্কের মতো ২ এ দিয়ে ৪ হয় না। এখানে কখনো, কখনো ২ এ ২ এ ০ হয়ে যায়। আবার কখনো ২২ হয়ে যায়। ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয়, ক্ষমতার পালাবদল বা কোনো বিশাল রাজনৈতিক শক্তিকে যখন আইনি কাঠামোর ভেতরে আটকে ফেলার চেষ্টা করা হয়, তখন সেই শক্তি বাষ্প হয়ে মিলিয়ে যায় না। বরং তারা সমাজের খুব গভীরে একেবারে শেকড়ের কাছাকাছি গিয়ে অন্তঃসলিলা নদীর মতো বইতে থাকে। আর সুযোগ পেলেই হঠাৎ করে মাটি ফুঁড়ে বের হয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন, আমি কেন আজ এই পুরনো দর্শনের কথা বলছি? একটু খেয়াল করলেই বুঝবেন। আজকের এই ৫ই জুন ২০২৬ তারিখের নোয়াখালীর ঘটনাটি কিন্তু কেবলই একটি বাজারের সাধারণ মিছিল নয়। এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটা অত্যন্ত গভীর সুদূরপ্রসারী এবং আপনারা সবাই বলতে পারেন এক ধরনের চাণক্য নীতির বাস্তব প্রয়োগ। দেখুন সুপ্রিয় দর্শক, শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালীর নয়ান্য ইউনিয়নের বাধেরহাট বাজারে যা ঘটল তা নিয়ে হয়তো অনেকেই বিস্মিত। নিষিদ্ধ একটি সংগঠন, ছাত্রলীগ ও যুবলীগ, যাদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের কোনো প্রকার আইনি অধিকার এই মুহূর্তে দেশে নেই। তারা হঠাৎ করে কয়েক হাজার মানুষ নিয়ে রাস্তায় নেমে পড়ল। আপনি যদি খুব সরল চোখে দেখেন, তবে মনে হবে এটা হয়তো স্থানীয় কিছু অতি উৎসাহী নেতাকর্মীর কাজ। কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন, তারা খুব ভালো করেই জানেন এত বড় একটা জমায়েত, বিশেষ করে এমন একটা সময়ে যখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি একথায় বলা চলে জিরো টলারেন্স নীতি নিয়ে আছে, তখন এটা কোনোভাবেই বিনা পরিকল্পনা কিন্তু হতে পারে না। এর পেছনে রয়েছে একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ছক। দর্শক, একটু খেয়াল করুন। পুলিশ কিন্তু জানতো, সুতরাং মডেল থানার পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল। তারা একাধিক টিম সেখানে কিন্তু মোতায়েনও করেছিল। কিন্তু যখন মিছিলটা শুরু হলো, তখন দেখা গেল ৩,০০০ মানুষের এক বিশাল জনস্রোত ধেয়ে আসছে। তখন পুলিশ কি করলো? তারা পিছু হটলো। এই যে পুলিশের পিছু হটা, এটা কিন্তু একটা বিশাল বার্তা। প্রশাসন হয়তো বলছে যে রক্তপাত এড়ানোর জন্য বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তারা কৌশলগত কারণে সেখান থেকে পিছু হটেছে বা সরে এসেছে। কিন্তু মাঠ পর্যায়ের একজন সাধারণ কর্মীর কাছে বা সাধারণ মানুষের কাছে এর বার্তাটা কি গেল? বার্তাটা গেল, প্রশাসন আমাদের আটকাতে পারেনি। এই একটা মাত্র মনস্তাত্ত্বিক বিজয় নিষিদ্ধ একটি দলের তৃণমূল কর্মীদের জন্য কতটা সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করবে, তা হয়তো যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাষ্ট্রের নীতি নির্ধারণ করছেন, তারা পুরোপুরি ভাবে আজকের এই দিনে আজ করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই মিছিলের মূল উদ্দেশ্য আসলে কি? আপনারা যদি তাদের স্লোগানগুলোর দিকে একটু গভীরভাবে মনোযোগ দেন, তবে আসল খেলাটা কিন্তু বুঝতে পারবেন। তারা কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার স্লোগান দেয়নি, বরং তাদের স্লোগানের একটা বড় অংশ জুড়ে কিন্তু ছিল বর্তমান সময়ের সন্ত্রাস, চাঁদাবাজি এবং অব্যবস্থাপনার প্রতিবাদ। এখানে কিন্তু আওয়ামী লীগের নতুন রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। একটা নিষিদ্ধ দল যখন শুধু নিজেদের নেত্রীর কথা বলে, তখন সাধারণ মানুষ খুব একটা কিন্তু কানে তোলে না। কিন্তু সুপ্রিয় দর্শক, যখন তারা সাধারণ মানুষের প্রতিদিনের যে ভোগান্তি, বাজারের অস্থিরতা কিংবা স্থানীয় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু মানুষের মনের ভেতরে জমে থাকা ক্ষোভ বা জনরোষের সাথে তারা নিজেদের একাত্ম করে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখি? আমরা দেখি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর আওয়ামী লীগ যখন একেবারে খাদের কিনারে, শীর্ষ নেতারা কারাগারে বা নিহত, তখন কিন্তু এই দলটিকে একেবারে শেষ হয়ে গেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তারা ফিরে এসেছিল। কিভাবে? তারা মানুষের প্রত্যায়িত জীবনের সংকটগুলোকে পুঁজি করে ধীরে ধীরে আবার কিন্তু
সংগঠিত হয়েছিল। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখুন, মিশরে যখন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হলো, কিংবা ইরাকে বাথ পার্টিকে ক্ষমতাচ্যুত করা হলো, তখন তারা আসলে কি করেছিল? তারা রাষ্ট্রের সেই জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা করেছিল যেখানে সাধারণ মানুষ সব থেকে বেশি অসন্তুষ্ট। নোয়াখালীতে আজ ঠিক সেই পুরনো কিন্তু পরীক্ষিত কৌশলটির একটা ছোট ট্রেলার আমরা দেখলাম। তারা আসলে প্রমাণ করতে চাইছে যে বর্তমান প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, আর এই ব্যর্থতার সুযোগেই তারা নিজেদেরকে ত্রাণকর্তা হিসাবে এই সমাজে, এই দেশে তুলে ধরার চেষ্টা করছে। এই যে জনরোষ তৈরি করার চেষ্টা, এটা কিন্তু একদিনে হয়নি। গত বেশ কিছুদিন ধরেই কিন্তু রাজনৈতিক মাঠের একটা নীরব শূন্যতা সাধারণ মানুষকে হয়তো কিছুটা হতাশ করছে। মানুষ পরিবর্তন চায় ঠিকই, কিন্তু সেই পরিবর্তনের পর যখন তারা দেখে যে তাদের প্রত্যাহিত জীবনের চাঁদাবাজি বা দখলদারিত্ব কমেনি, তখন তাদের মনে একটা চাপা ক্ষোভ তৈরি হয়। নিষিদ্ধ দলগুলো ঠিক এই জায়গাতেই সুড়সুড়ি দিচ্ছে। তারা মানুষের এই নীরব ক্ষোভটাকে একটা দৃশ্যমান রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা আসলে বুঝাতে চাইছে, দেখুন, আমরা নেই বলে মাঠ দখল করে নিয়েছে অন্য সন্ত্রাসীরা। এই নেরেটিভ বা গল্পটা যদি তারা মানুষের মনে গেঁথে দিতে পারে, তবে প্রশাসন কিন্তু তাদের যতই নিষিদ্ধ করুক না কেন, সামাজিকভাবে তারা কিন্তু একটা বৈধতা পাওয়ার চেষ্টা করবে, এবং সেটাই কিন্তু ধীরে ধীরে পাচ্ছে। আর এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত লক্ষ্যটা কি? চূড়ান্ত লক্ষ্য হলো সেই নিষেধাজ্ঞা বা ব্যান তুলে নিতে রাষ্ট্রকে বাধ্য করা। এই যে হাজার খানেক মানুষ নিয়ে একটা মিছিল হলো, এটা রীতিমতো কিন্তু আমাদের দেশের রাজনীতির যে অঙ্গন রয়েছে সেই অঙ্গনে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এখন একবার চিন্তা করে দেখুন তো, এই রকম মিছিল যদি প্রকাশ্যে বাংলাদেশের আনাচে কানাচে হতে শুরু করে, তখন সেটা কি এই জনগণের সেন্টিমেন্টের সাথে মিলে যাবে না? এবং জনগণের সেন্টিমেন্টের সাথে যে জিনিসটা পুরোপুরিভাবে মিলে যায়, তখন কিন্তু সেটা থেকে গণজাগরণের সৃষ্টি হয়। এবং আমরা আওয়ামী লীগের বর্তমান যে প্যাটার্ন দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের কার্যক্রমের যে প্যাটার্ন গুলো লক্ষ্য করছি, সেই প্যাটার্ন থেকে কিন্তু এই বিষয়টি খুব স্পষ্ট যে হয়তোবা তারা জনরোষ তৈরি করে জন আন্দোলন গড়ে তুলবে, অথবা তাদের উপর থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য সরকারকে এরকম মিছিল দেখিয়ে একটি তীব্র আন্দোলনের সংখ্যা কিন্তু ঢুকিয়ে দেবে। আর এখান থেকে জন্ম হয় কিন্তু একটি বড় ভয়ের। আর সেই ভয়ের কারণে সরকার বাধ্য হবে তাদের উপরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের রাজনীতি করার যে অধিকার রয়েছে সেই অধিকার ফিরিয়ে দিতে। এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ কিন্তু এই কৌশলটি অত্যন্ত দক্ষতার সাথে তাদের নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এবং সেই কৌশলটি অবলম্বন করছে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতির মাঠে একটা কথা খুব প্রচলিত আছে, রাস্তায় যার শক্তি বেশি, টেবিলের আলোচনায় তার গলার জোর তত বেশি। আওয়ামী লীগ খুব ভালো করেই জানে, আইনি লড়াই করে বা আদালতে গিয়ে এই মুহূর্তে তারা কিন্তু তাদের উপর থেকে নিষেধাজ্ঞা কোনোভাবে তুলতে পারবে না। তাদের দরকার একটা দৃশ্যমান জনসমর্থন, এমন একটা পরিস্থিতি যেখানে রাষ্ট্রযন্ত্র বুঝতে বাধ্য হবে যে এই বিশাল জনগোষ্ঠীকে রাজনীতির মাঠ থেকে বাইরে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব নয়। নোয়াখালীর ঘটনাটি ছিল সেই শক্তির একটা ছোট প্রদর্শনী। তারা প্রশাসনকে একটা মেসেজ দিল, আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো গ্রামের বাজারে কয়েক হাজার মানুষ নামিয়ে দিতে পারি, এবং তোমাদের পুলিশ তখন পিছু হটতে বাধ্য হবে, যেমনটা আজকে ঘটেছে। ভেবে দেখুন, আজকে নোয়াখালীতে যা হলো, কাল যদি সেটা গোপালগঞ্জে হয়, পরশু যদি সিলেটে বা রাজশাহীতে হয়, তখন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আসলে কি দাঁড়াবে? পুলিশের পক্ষে কি সম্ভব দেশের প্রতিটি গ্রামের প্রতিটি জুমার নামাজের পর এমন জমায়েত ঠেকানো? অসম্ভব। আর ঠিক এই অসম্ভবকেই তারা তাদের রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নিয়েছে বর্তমান সময়ে, এবং তারা চাইছে প্রশাসন একটা পর্যায়ে গিয়ে হাঁপিয়ে উঠুক।
রাষ্ট্রযন্ত্র যখন দেখবে যে তাদের দমন করতে গিয়ে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তখনই হয়তো কোনো একটা আপোষের পথ তৈরি হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য এটা একটা ক্লাসিক প্রেশার ট্যাকটিক্স। দর্শক, একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে কিন্তু এখানে বুঝতে হবে। রাজনীতিতে শূন্যস্থান বলে আসলে কিছু নেই। আপনি যদি একটা বড় গাছ কেটে ফেলেন, তবে সেখানে রাতারাতি অন্য কোনো গাছ বড় হয়ে উঠবে না। বরং সেখানে আগাছা জন্মাবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বড় দলগুলোর অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটা কিন্তু প্রশাসন একা পুলিশ বা আমলাতন্ত্র দিয়ে পূরণ করতে পারবে না। আর এই দুর্বলতাটাই কাজে লাগাচ্ছে কোণঠাসা হয়ে পড়া এই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ। তারা খুব সতর্পণে সাধারণ মানুষের নারীর স্পন্দন বুঝার চেষ্টা করছে। মানুষের ক্ষোভ, কষ্ট আর হতাশাগুলোকে এক সুতোয় গেঁথে তারা নিজেদের ফিরে আসার রাস্তা তৈরি করছে। এই যে একটি চরমপন্থা, এটা নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা ইতিমধ্যে বলে ফেলেছেন। নোয়াখালীর আজকের এই ঘটনাটি তাই কোনো সাধারণ সংবাদ নয় বা ঘটনা নয়। এটি আগামী দিনের রাজনৈতিক ঝড়ের একটা পূর্বাভাস। পুলিশ হয়তো কাল সেখানে আরো বেশি ফোর্স পাঠাবে, হয়তো কিছু গ্রেফতারও হবে। কিন্তু এই যে সাধারণ মানুষের ভেতর থেকে তৈরি হওয়া একটা জমায়েত, আর সেই জমায়েতের সামনে রাষ্ট্রের পিছু হটা, এই দৃশ্যপট কিন্তু বহু মানুষের মোবাইলের স্ক্রিন হয়ে মগজে ঢুকে গেছে। মনস্তাত্ত্বিক এই লড়াইয়ে কারা শেষ পর্যন্ত জিতবে তা হয়তো আমি মনে করি সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির এই দাবা খেলায় কোনো চালই আর সাধারণ নেই। প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে গভীর হিসাব নিকাশ। আর আমরা সাধারণ মানুষ কেবলই সেই বোর্ডের দর্শক হয়ে দেখছি কিভাবে সময়ের সাথে সাথে ইতিহাসের পাতাগুলো নতুন করে লেখা হচ্ছে। হয়তোবা আবারও বাংলাদেশে নতুন আরেকটি ইতিহাস রচনা হবে। হয়তোবা আওয়ামী লীগ একেবারে কোণঠাসা হয়ে যাবে, নয়তোবা আওয়ামী লীগ তাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এমন একটি জনরোষ তৈরি করবে, যে জনরোষ জনসমর্থনে পরিণত হয়ে তাদেরকে কোণঠাসা বা খাদের কিনারাতে না নিয়ে গিয়ে বা সেখান থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের সেবা করার জন্য ক্ষমতায়ও বসিয়ে দিতে পারে। এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। এবং এই যে জনসমর্থনের বিষয়টি, এটি কিন্তু বর্তমান সময়ে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ে বর্তমান সরকারও অনেক বেশি চিন্তিত। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা কথা মাঝখানে বলেছিলাম। তিনি কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি বিষয় আজকে বলেছেন। তিনি গণমাধ্যমে বলেছেন, এই শূন্যস্থান পূরণের অপচেষ্টা চলছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। অর্থাৎ তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে চরমপন্থার একটি উত্থান হচ্ছে এবং সেই চরমপন্থা না এই দেশকে স্থিতিশীল থাকতে দিবে, না এই সরকারকে কোন স্থায়ী স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যেতে দিবে। অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেই শূন্যস্থান পূরণ করার জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। এবং আওয়ামী লীগ কিন্তু সেই শূন্যস্থান পূরণ করার জন্য তাদের সকল কৌশলগত পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছে। আমরা হয়তোবা যেমন পূর্বাভাসের কথা বলছি, সেই ঝড় খুব দ্রুত দেখতে পাবো। তবে দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু দেশে শান্তি চাই, দেশে স্থিতিশীলতা চাই। আমরা চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং দ্রব্যমূল্যের সহনশীলতা। জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছু আমাদের সহনশীলতার মধ্যে থাকুক। যতক্ষণ পর্যন্ত জনগণ সন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশে কেউ কোনোভাবে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারবে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের এই আলোচনা প্রসঙ্গে যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।